সময়টা শেষ। কারো কথা হয়তো সত্যি করে দিচ্ছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। এটা তো আমাদের আইনজীবীরা দেখবেন, ওনারা আলোচনা করছেন এই বিষয়টা। আমরা আইনি প্রক্রিয়ায় আগাতে চাচ্ছি। টাকার কোনো পরিমাণ আছে কি এটা ইভ্যালুয়েট করে বলা হবে, এটা এখনই বলা যাচ্ছে, এটা এখনই বলা যাচ্ছে। আমরা সকল কন্টেন্ট গুলো একত্রিত করছি, যে কন্টেন্ট গুলোতে আমার ছবি ব্যবহার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই শব্দ চয়নগুলো করা হচ্ছে। তারপর আমরা এটা আলোচনার প্রেক্ষিতে চালাবো। একটা প্রশ্ন প্রায় দেখতে ব্র্যান্ড প্রমোশন যারা করে তাদের মধ্যে গ্রুপ হয়ে যায়, যেমন সিন্ডিকেট যদি বলি সেটাও ভুল হবে না। তো সেখানে দেখলাম ভাইয়া যেটা বললো কিছুক্ষণ আগে, যে প্রথম দিকে যারা ব্র্যান্ড প্রমোটার ছিল, আমি নাম মেনশন করছি না, তাদের মধ্যে একজন বললো যে বাংলাদেশে কুকিজ আবির্ভাব, সেটা হয়তো আপনাকে ইন্ডিকেট করে বলা হয়েছে। কি বলবেন এটা নিয়ে? আর এই যে ব্র্যান্ড প্রমোটারদের মধ্যে গ্রুপিংটা কেমন হচ্ছে? প্রথমত হচ্ছে ব্র্যান্ড প্রমোটাররা কে কত পারিশ্রমিক চার্জ করবে, কে কেমন পোশাক পরবে, এটার কিন্তু কোনো নীতিমালা নেই। আমার পোশাকটা হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা। আমি খোলামেলা পোশাক পরবো কি আমি পর্দা করব, এটা সম্পূর্ণ একটি নারীর ব্যক্তি স্বাধীনতা। কে কত টাকা পারিশ্রমিক নিবে, এটা যেমন কোনো ব্র্যান্ড প্রমোটারকে নির্ধারণ করে দিতে পারে না। কে কেমন পোশাক পরবে সেটা নিয়েও কেউ মন্তব্য করতে পারে না। এটা শুধুমাত্র তাদের নিচু মন মানসিকতার একটি প্রতিফলন। সামাজিক দায়বদ্ধতা কিসের? ডেফিনেটলি, এবং আমি যে প্রফেশনে আছি সেখানে ডেফিনেটলি আমার জায়গা বুঝে পোশাক পরতে হয়। আমাকে বিভিন্ন প্রমোশনের কাজে বিভিন্ন ধরনের পোশাক ক্যারি করতে হয়। যেহেতু আমি একজন মডেল, ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করার আগে আমি দীর্ঘ 12 বছর শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। সেখানে আমি মডেলিং করেছি, র্যাম্প করেছি, মিউজিক ভিডিওতে অভিনয় করেছি, এমনকি আমি মেগা ধারাবাহিক এক নাটকেও অভিনয় করেছি। তো সেই জায়গা থেকে আমার নিজস্ব পোশাকের স্বাধীনতা আমার থাকতেই পারে। স্বাধীন বাংলাদেশে এতটাই স্বাধীনতা আমাদের থাকা উচিত যে আমরা কে কি পোশাক পরবো সেটা নিয়ে অন্য কারো মন্তব্য অবশ্যই আমাদেরকে শুনতে হবে না। আসলে আচ্ছা আমি বলি, ব্যাপারটা হচ্ছে যে দেখেন, ব্র্যান্ড প্রমোশনটা এখন একটা চ্যালেঞ্জিং সেক্টর হয়ে গেছে। অনেকে নতুন ব্র্যান্ড প্রমোটার হতে যাচ্ছে, যারা ছিল তারা হয়তো যুগের সাথে তাল মিলে যেতে পারতেছে না। আমি স্পেশাল বারিশের কথা বলি, যে যত রকম টেকনিক্যাল অ্যাডভান্টেজ আছে সেই অ্যাডভান্টেজ ব্যবহার করে আমরা একটা কোম্পানিকে ফোকাস করার চেষ্টা করি। সেটা সেট আপ বলেন, ক্যামেরা থেকে শুরু করে প্রেজেন্টেশনের স্টাইল থেকে শুরু করে যাই বলেন, সেটা আমরা একটা মানে স্ট্যান্ডার্ড তৈরি করেছি, যে এই স্ট্যান্ডার্ড হলেই এটাকে ব্র্যান্ড প্রমোশন এবং ব্র্যান্ড প্রমোটার বলা যায়। অনেকে আগে হয়তো কোনোভাবে কাজ করেছেন, ভাইরাল হয়ে ব্র্যান্ড প্রমোশন করতে আসছিলেন, এখন সেই প্রফেশনালিজম, সেই টেকনিক্যাল সাপোর্ট এবং অন্যান্য কিছু পাচ্ছে না, তাই তারা আগাতে পারছে না। একটা কোম্পানি কাকে হায়ার করবে? যার কাছ থেকে চূড়ান্ত প্রফেশনালিজম পাওয়া যাবে, যে কমিটেড থাকবে, যে চূড়ান্ত ভাবে কোম্পানির জন্য থাকবে, তাকেই ব্র্যান্ড হায়ার করবে। যাকে দিয়ে ব্র্যান্ডেড সেল হবে, সোজা কথা, যাকে দিয়ে ব্র্যান্ডেড সেল হয় তাকেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা ব্র্যান্ড প্রমোটার যেটাই বলেন না কেন সেটা না হয়। ব্যবসায়িকরা প্রতিটা মিনিটে টাকার অঙ্ক গুনে, এখানে লবিং, পলিটিক্স, আত্মীয় স্বজনের কোনো সুযোগ নেই। তাহলে প্রত্যেকটা কোম্পানিতে তার আত্মীয় স্বজন ভাই বোনরাই লাইভ প্রেজেন্টার হতো, তাই না? তাহলে আমাদেরকে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার কোনো প্রয়োজন ছিল না। ব্যবসায়ীরা কে কাকে কখন কাজে নিবে, কেন কাজে নিবে, সেটা আমি সকল কোম্পানির সাথে যুক্ত আছি, তাদেরকে গিয়ে প্রশ্ন করলে আপনারা উত্তরটি পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনার চরিত্র নিয়ে কথা বলছে এবং আপনার জামাকে তবলাবাদ বলছে, কেন? এই প্রশ্নের উত্তর তো তাকেই দিতে হবে। এটার উত্তর আমরা কিভাবে? এখন বুলিং এর তো কোনো মাত্রা থাকতে পারে না, ওনারা তো বুলিং এর মাত্রা ছাড়িয়ে গেছে। এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্যোক্তাদের যে কমিটি আছেন, যারা হচ্ছে আমার সাথে যে সকল উদ্যোক্তারা কাজ করছেন, তারাও লজ্জার সম্মুখীন হচ্ছেন যে নারী উদ্যোক্তাদের মুখ থেকে এই ধরনের ভাষা বা এই ধরনের পার্সোনালিটি
বা এই ধরনের অঙ্গভঙ্গি তারা কখনো আশা করে না। কোনো স্ট্রং ভাবে বাইশক কেন একটা ব্যবস্থা নিচ্ছে না, সেই পরবর্তীতে যেন এই ধরনের কাজ করতে গেলেও তারা দুবার ভাবে। এই যে স্ট্রং ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এটাকে চেক করতে গিয়ে সাপ বের হয়ে এসেছে একটা সম্পূর্ণ প্রতারক এবং ফ্রড চক্র। এবং আমি মনে করি যে সেদিন প্রেস কনফারেন্সে যারা উপস্থিত ছিলেন, যারা আসলে হেলিকপ্টার ফটোশুটের সাথে যুক্ত না, তারা কেন এসেছিলেন? এটা আমার প্রশ্ন থাকবে সমগ্র বাংলাদেশের কাছে, জাতির কাছে, সাংবাদিক ভাই ও বোনেদের কাছে, যে পাশে যে দুজন ছিলেন তারা হেলিকপ্টার শুটিং এর দিন উপস্থিত ছিলেন না, হেলিকপ্টার ভাড়া করার সময়ও তারা কোনোই যুক্ত ছিলেন না, তাহলে কেন প্রেস কনফারেন্সে অভিযোগকারীকে কথা না বলতে দিয়ে তারা কথা বলেছেন? তার মানে আমরা কি এটা বুঝতে পারি যে এটা একটি প্রতারক চক্র? এবং এটা আসলে গভীর ষড়যন্ত্র, এটা একটা গভীর ষড়যন্ত্র, এটা বোঝাই যাচ্ছে। একই মানুষ একই মানে বারবার বিভিন্ন ইস্যুতে একই জনের পিছনে লেগে আছে। এটা এটা কি স্বাভাবিক মনে হয় আপনাদের কাছে? আচ্ছা, আপনারা এত টাইম নিলেন কেন? আইনি ব্যবস্থা আরো আগে নিলেন না, যেহেতু আপনারা তো হেল্প প্রতিবন্ধক করছে। এখানে এখানে দুইটা ব্যাপার আছে। প্রথম ব্যাপারটা হচ্ছে যে কোনো ইমিডিয়েট রিয়াকশন ভালো না। আমরা ওয়েট করছিলাম যে তারা আইনগত ব্যবস্থা নিবে, ক্ষতিপূরণ যাবে, আমরা অ্যাজ এ কোম্পানি ওয়েট করছিলাম যে কখন আসবে, সে করে নাই। দ্বিতীয়ত হচ্ছে যখন আমার কাছে মনে হয়েছে এটা ষড়যন্ত্র, এই চক্রের প্রত্যেকটা মেম্বারের খবর নেওয়ার সাথে সাথে কি ধরনের ফ্রড বের হয়েছে আপনাদের চোখের সামনে আমি যেই কোম্পানি এক্সিস্টই করে না সেই কোম্পানি কিভাবে ফটোশুট করে এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ করে? যেই কোম্পানিকে 2023 সালে না 2023 সালে 2022 সালে 22 সালে সিজ করে, 23 সালে কমপ্লিটলি রিজলভ করে দেয়, সেই কোম্পানি কিভাবে বাংলাদেশে এসে তাদের ব্যবসায়িক প্রচার Photoshoot প্রচারণার করছে। জন্য বিভিন্ন রকম কন্টেন্ট তৈরির জন্য মডেলদের কাছ থেকে টাকা নিচ্ছে এবং ফটোশুট করছে। এবং ইউকে বলে থাকেন যে তার বাড়ি আছে যে এবং মিথ্যা, এটাও তুমি বলে দাও। এগুলো খুবই বিকল্প, আমি এগুলো বলতে চাই না। আসলে আমরা অতটা নিচে নামতে পারি না, আমরা অতটা নিচে নামতে চাইও না। এইগুলা দেখেন, ইউকেতে আপনি যদি বাঙালি কমিউনিটিতে এই রোজা আফরোজের বিষয়ে জিজ্ঞেস করেন, আপনি নিকৃষ্টতম অভিযোগ পাবেন তার কাছে, তার বিরুদ্ধে। আমার কাছে অনেক স্ক্রিনশট আছে, আমি সেগুলো দেখাতে চাই না। উনি একজন নারী, আমি সেই সম্মানটুকু তার রাখতে চাই। কিন্তু এর পরবর্তীতে ওনারা যদি আমাদেরকে আবারও হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, ওনাদের ব্যক্তিগত স্ক্রিনশট আমরা প্রকাশ করতে বাধ্য হব, যেগুলো অলরেডি আমাদের হাতে আছে। একজন নারীর সম্মানার্থে, আমি তার বৈবাহিক জীবনের সম্মানার্থে আমি সেগুলো প্রকাশ করছি না, আপনারা এখন বুঝে নেবেন। আচ্ছা, বাংলাদেশে কি শুধু একজনই বারিশা হক আছে যে ব্র্যান্ড প্রমোটার? তাকে নিয়ে কেন এত আলোচনা সমালোচনা হয়? বারিশা হকের দুর্বলতা বারিশা হককে নিয়ে কেন এত আলোচনা? খুব সহজভাবে বললে বলবেন ব্র্যান্ড প্রমোশন থেকে বারিশা হক, আপনি ভাইরাল হইতে হবে, আপনি বারিশা হক নিয়ে বলবেন। আর সিনেমাতে আপনি কাজ করেন, আপনার ভাইরাল হইতে হবে, আপনাকে সারা বাংলাদেশ চিনবে। এটাই তো চলতেছে। না, আমরা তো অলরেডি ভাইরাল, আমরা আমাদের তো বাংলাদেশে এখন নারী সত্তা কোনো টপিকই নাই। বারিশা হকের হাজবেন্ড বলে আপনিও ভাইরাল, বিষয়টা কি সত্য? এইটা অবশ্যই সত্য, কারণ আমি কিন্তু ক্যামেরার পেছনের মানুষ। আমি একজন বিজ্ঞাপন নির্মাতা এবং ব্যবসায়ী। আমি ক্যামেরার সামনে আসতে চাই না। যেহেতু আমার ওয়াইফ ব্র্যান্ড প্রমোশন করে এবং মডেলিং করে, সেই হিসেবে কিছু কিছু জায়গাতে আমি যুক্ত থাকি, মানুষ আমাকে দেখে, এই জন্য হয়তো মানুষ আমাকে চেনে। আমি আরেকটা ছোট জিনিস অ্যাড করতে চাই। জি, আপনি তো এই ডিজিটাল মার্কেটিং কাজ করছেন, এখন আপনি স্বামী বিদেশের সাথে কাজ করেন, প্রফেশনাল কাজগুলো করে গেছি, আপনারা আমার মুখ থেকে একটু অশালীন ভাষা বা গালি দেখেছেন? আমি এটা আপনাদের কাছে জানতে চাই। এত বড় ট্রমার মধ্যে দিয়ে আমি গেছি বিগত 2 থেকে 3 দিন, তারপরও আমি আমার প্রফেশনাল লাইফ গুলো করে গেছি, আমি সেগুলো বন্ধ করিনি। কোম্পানির ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে, যেহেতু সামনে ঈদ,
আমাদের রোজা শুরু হয়ে যাবে, তো কোম্পানিগুলো অনেক ব্যস্ত এখন প্রমোশনাল কাজে। আমি এই কাজগুলো বন্ধ করিনি, আমি মানসিক ট্রমা থাকা অবস্থাতেও আমি এই কাজগুলো কন্টিনিউ করে গেছি। আমার একটি ছোট বাচ্চা আছে, আমার মানসিক স্বাস্থ্য ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ আমার ছোট বাচ্চার জন্য। সেই ট্রমার মধ্যে থেকেও আমি আমার কাজগুলো কন্টিনিউ বেসিসে করে গেছি, এবং আমার মুখ থেকে আপনি উক্ত নারী উদ্যোক্তা বা অভিযোগকারী বা যার নামই হোক, যারা কমেন্টও করেছে আমাকে, তাদের প্রতি উত্তরও আমার মুখ থেকে আপনারা একটা অশালীন ভাষা বা একটা গালি কি শুনেছেন? এটা আপনাদের কাছে আমি বারিশ আপু, আমি যদি একটু জানতে চাই, যদি পিছনের দিক থেকে জানতে চাই, পিছনের কেন্দ্রের কথা চিন্তা করে আপনার আর এই যে হেলিকপ্টার কাণ্ড হোক, যেই সময় হোক, টাকা হোক, যাই হোক না কেন, এটা ছাপিয়ে গেছে বারিশ এবং তৈরি যে দ্বন্দ্ব সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন পেজে এগুলাকে সে বলে যাই হোক না কেন, আলোচনা সমালোচনা যেটা হচ্ছে টনির সঙ্গে আপনার কি এমন কোনো ঘটনা আছে বা যার প্রেক্ষাপটে বারবার টনি আপনাকে ব্যবহার করছে, যেটা আমরা চ্যানেলে এবং তাকে কেউ প্রেস কনফারেন্স ধরি কিংবা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় ধরি, বা এমন মানে এমন কোনো কিছু আছে কিনা যেটা বারবার টনি করেও মানে সারা পেয়ে যাচ্ছে মানে প্রথমত আমার ওনার সাথে কোনো ব্যক্তিগত আক্রোশ নেই, এবং ওনার কোম্পানিতে আমি একবার বা দুবার হয়তো প্রমোশনাল কাজের জন্য গেছিলাম, সেটা অনেক বছর আগের ঘটনা। তারপরও বিভিন্ন ইভেন্টে যখন কথা হয়েছে আমি তার সাথে সুন্দর ব্যবহার করেছি আমার জানা মতো। ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নেই, এখন পর্যন্ত নেই। আমি এটা গোপন সূত্রে জানতে পেরেছি যে ষড়যন্ত্র একটি দল বা একটি চক্র, যারা আমার এই সুনাম বা ক্যারিয়ার ধ্বংস করার জন্য তাকে ব্যবহার করছে, এবং ওনার যে ব্র্যান্ড রয়েছে সে সকল রাইভাল ব্র্যান্ডের সাথে আমি অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাজ করছি। তো আমাকে যদি দমানো সম্ভব হয় তাহলে শুধুমাত্র বাংলাদেশে একাই হয়তো কেউ রাজত্ব করতে চাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে একাই উনি রাজত্ব করতে চাচ্ছে, কিন্তু এটা তো কখনো সম্ভব না। আমরা সবাই মিলে কাজ করব, আমরা এক বা একাধিক ব্র্যান্ডের সাথে কাজ করব, এক বা একাধিক ব্র্যান্ড ব্যবসা করবে, এটাই হওয়া উচিত। এবং আরো একটি কথা আমি পরিষ্কার করতে চাই, বিভিন্ন জায়গায় এসে উনি এগুলো এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে আমি অহংকারী, আমি মানুষের সাথে খারাপ আচরণ করি। আমি 16 বছরের মিডিয়া ইন্ডাস্ট্রি ক্যারিয়ারে আমার যত সাংবাদিক ভাই বোনেরা সামনে বসে আছেন, আমার সাথে যারা কাজ করেন, এত বড় ব্র্যান্ডের আমার অহংকার বসে থাকা ব্র্যান্ডের সাথে কাজ করবো বারবার হচ্ছে যে আমি অহংকার করি, আমি সবার সাথে। যারা ভক্ত শ্রোতা আছেন দেশে ও বিদেশে, তারা যাতে আমার প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি করেন। আপু, যদি এর সাথে একটু যুক্ত করতে চাই, প্রফেশনালের দিক থেকে বা কাজের দিক থেকে সে আপনাকে টপকাতে পারছে না বলে কি বারবার ব্যক্তি আক্রমণ করছে কিনা? দেখুন, ওনার সেক্টর আলাদা, উনি একজন উদ্যোক্তা, আমি একজন ব্র্যান্ড প্রমোটার, আমার আর ওনার সেক্টরটা ভিন্ন। কিন্তু আমাকে কেন উনি বারবার হেয় করার চেষ্টা করছেন এবং আমাকে কেন উনি বারবার দমানোর চেষ্টা করছেন? অশালীন ভাষা ব্যবহার করেছে, অশালীন অঙ্গভঙ্গি করা হয়েছে, স্টাফদেরকেও এইসব অশালীন অঙ্গভঙ্গিতে যুক্ত করা হয়েছে, যেটা খুবই লজ্জাজনক। এবং উনি এরকমও আমাকে অপবাদ দিচ্ছেন যে আমি ফ্যাসিস্ট সরকারের দোসর। এই বিষয়টা বারবার উনি আনার চেষ্টা করছেন, কেন এই বিষয়টা না, আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাচ্ছি। ব্যক্তিগতভাবে জানি যে আমি যেটা দেখেছি যে তুমি বিভিন্ন সুবিধা কিন্তু বর্ষাদেরকে দিচ্ছে, আমি কিন্তু তার সাক্ষী ছিলাম। সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা? না, আমার তো অন্য কাউকে নিয়ে এখানে কথা বলার কোনো কারণ নেই। আমি আজকে টপিকটারই কথা বলবো এবং এই ইম্পর্টেন্ট টপিকটারই আমার হাজবেন্ড কথা বলবে, আপনারা দেখে শুনবেন।
বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করে থাকি। আমার সব থেকে পপুলার ইভেন্ট হচ্ছে যেটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রমোশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাড়ি শপ, এবং এখানে একটা ডিরেক্টর আমি, এবং এটা আমার সব বাংলাদেশের সব থেকে বড় শো হিসেবে এখন বাইরাকে বলা হয়। আপনারা জানেন, আপনি যখন একটা শো অর্গানাইজ করবেন, আপনার অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পুলিশ, ডিবি, যত ধরনের সরকারি দপ্তর আছে আপনার ধর্ণার্থী করে পারমিশন রাখবেন। আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যে এখানে নাই, বাণিজ্য মন্ত্রণালয় আপনার রেভিনিউর জন্য ট্যাক্স দিতে হবে, এনবিআর এ ট্যাক্স দিতে হবে, এগুলোর জন্য আমরা তো চেয়ারের কাছে যাই যে এই চেয়ার আমাকে পারমিশন এখানে কে বসে আছে এটা তো আমার দেখা হয় না। আমার প্রফেশনের জন্য আছে যে দিবে তার পারমিশন না পাই আমি শো করতে পারবো না। এটা বারবার এটা establish করা বারবার হচ্ছে establish করা হচ্ছে, দর্শকদের এবং সামনে। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, বাংলাদেশে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমরা কোনোভাবে ফ্যাসিবাদের দোষর ছিলাম, তাহলে জুতা মেরে যাবে বাংলাদেশের মানুষ আমাকে। তবে আমি যদি মুখ খুলি, অনেকের কাপড় খুলে যাবে, অনেকের কাপড় খুলে যাবে। কে কে ফ্যাসিবাদের দোষর ছিল আর কে কি করছে সব আমার কাছে আছে। আমাদের কাছে সেই প্রমাণগুলো পাঠিয়েছেন অনেকে বিগত দিনগুলোতে, যে বিভিন্ন ইন্টারন্যাশনাল শো এর কারণে কিছু নারী উদ্যোক্তা এবং কিছু নারী অর্গানাইজার তারাও কিন্তু এমপি, মন্ত্রী, মিনিস্টারদের ধর্ণা দিয়েছেন, এবং তাদের সাথেও ছবি আছে। এবং যার নামটি উচ্চারণ করে বারবার আমাকে হেয় করা হচ্ছে, ফ্যাসিস্ট সরকারের দোষর বলা হচ্ছে, তার সাথেও ওনার পরিচয় ছিল, যেটা উনি ব্যক্তিগত